আমরা একটা বাংলা প্রবাদ চিরকাল শুনেছি, রক্ষকই ভক্ষক। আর একটা প্রবাদ শুনেছি, যে যায় লঙ্কায় সেই রাবণ। এগুলো তো পলিটিক্সের সম্বন্ধে বলা হয়, এবং আমার নিজের এতদিন ধরে যে প্রাচীন চর্চা করছি তাতে আমি দেখেছি যে এই রক্ষকই ভক্ষক এই কথাটা একটা প্রবাদ হিসেবে যে তৈরি হয়েছে তার একটা মৌলিক ভিত্তি আছে। ভিত্তিটা এই রকম যে এখানে রাজতন্ত্র, গণতন্ত্র, সমাজতন্ত্র কিংবা যে কোনো তন্ত্র একাকার হয়ে যায়। আমরা যে ভাবি যে রাজতন্ত্রের প্রচণ্ড একটা ছিল, অত্যাচার ছিল, মুক্তমুখ ছিল। আমি গণতন্ত্রের বিরুদ্ধে নই। অনেকে আমাকে বলে, আপনি কি গণতন্ত্রের বিরুদ্ধে কথা বলছেন? বলছি না, কিন্তু গণতন্ত্রের চেহারাটা রাজতন্ত্রের থেকে কোনো আলাদা নয়, সমাজতন্ত্রের চেহারা কোনো আলাদা নয়, বিশেষ করে শাসক আর শাসিত এদের ক্ষেত্রে। সেটা কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষা হয়ে গেছে। তৎসত্ত্বেও আমরা বলতে পারবো যে হ্যাঁ, গণতন্ত্র ভালো, সমাজতন্ত্র ভালো, এগুলো আমাদের ইন প্রিন্সিপল বলতেই হবে। কিন্তু রক্ষক সেই ভক্ষক, এই কথাটা আজকের নয়, বহুকাল আগের। আমরা যে সমস্ত ব্রাহ্মণ গ্রন্থগুলোর কথা বলি সেগুলো মোটামুটি খ্রিস্টপূর্ব 1000 অথবা 1200 এর আগে লেখা, তার পরে নয়। ঠিক বেদ পরবর্তী সময়েই ব্রাহ্মণ গ্রন্থগুলি তৈরি হয়েছে। এবং এটাও যে বললাম, এটাও আমাদের ওই বিদেশিদের করার লিমিট, তার লিমিটের মধ্যে না থাকলে পরে আবার সকলের রাগ হয়। কারণ এখানে তো আমাদের কলোনিয়াল হ্যাংওভার আছে যে তারা বললেই তবে সত্য, তারা না বললে কোনো সত্য নয়। কারণ যাই হোক, আমার মনে হয় আর একটু আগের লেখা। কিন্তু এই যে খ্রিস্টপূর্ব 1000-1500 বছর আগে একটা লোক লিখছেন যে বৈদিক প্রজারা, যারা বেদের কালের প্রজা, যাদের সম্বন্ধে ব্রাহ্মণ গ্রন্থ কথা বলে, তারা বলছেন যে রাষ্ট্রের মানুষেরা যারা, তারা হচ্ছে খাদ্য এবং রাজা হচ্ছেন খাদক। ওনারা একটা শব্দ সৃষ্টি করেছেন, সেটাও আমার কাছে সাংঘাতিক লাগে। তারা বলেছেন যে ক্ষত্রম, ক্ষত্র, আপনারা যাকে ক্ষত্রিয় বলেন তার মূল শব্দটা হচ্ছে ক্ষত্র, সংযুক্ত খ তয়র ফলা। হ্যাঁ, এই যে ক্ষত্র এর সঙ্গে একাকার করে দিয়েছেন ব্রাহ্মণ গ্রন্থগুলো। বলছেন ক্ষত্রং হি রাষ্ট্রম, অর্থাৎ শাসকই রাষ্ট্র। এটা কি ভাবা যায় যে সেই কালে একটা খ্রিস্টপূর্ব 1500 বছর কি 1200 বছর আগে কিংবা 1000 বছর আগেই ধরুন, খ্রিস্টপূর্ব, সেখানে একটা লোক এই অনুভূতি নিয়ে কথা বলছে যে প্রজাদের কাছে রাষ্ট্রই কিন্তু শাসনকর্তা। খেয়াল করে দেখুন, যিনি গণতন্ত্রের মধ্যে সে প্রধানমন্ত্রী হন, যে কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হন, তারা কি রাজস্বরূপ নয়? তারা কি রাষ্ট্রস্বরূপ নয়? কারণ তারা যখনই যে আদেশটা দেন ভাবেন যে গণতন্ত্রের হয়ে দিচ্ছেন, কিন্তু আসলে রাষ্ট্রের তরফে বলছেন। সরকার মানে রাষ্ট্র। তাহলে সরকার, এতগুলি লোক সরকারের সঙ্গে একাকার হয়ে কিন্তু এক হয়ে যায়। হ্যাঁ, দল তো ছেড়েই দিলাম। হ্যাঁ, দল, যাদের পার্টিকুলার দল আছে, সেখানে দল, সরকার এবং রাষ্ট্র একাকার হয়ে যায়। গণতন্ত্রের মজা হচ্ছে এইটা, যে কতগুলো শিখণ্ডী আছে, অর্থাৎ কিনা দল আছে, অর্থাৎ কিনা জনগণ আছে। সেই জনগণ আবার একটা ভোটের ভিত্তিতে একজনকে করে, একজনকে কি বলবো, সিলেক্ট করে কিংবা ইলেক্ট করে। তিনি যখন ভোটের আগে হয়, গণতন্ত্রে খেয়াল করে দেখুন আর রাষ্ট্রতন্ত্রে খেয়াল করে দেখুন,
রাষ্ট্রতন্ত্রে যখন একজন রাজা অত্যাচারী, তার সম্বন্ধে তার নাম ছিল বেন, তিনি প্রথম রাজা যিনি অত্যাচারী হয়ে উঠেছিলেন। তারপরে সেই বেনের রাজ্য থেকে তার নাশ হবার পর সেখান থেকে পৃথু জন্মালেন। পৃথু, এবং সেই পৃথু রাজ্য শাসন করতে আরম্ভ করলে সেই পৃথিবীর নাম হয় পৃথিবী। পৃথুর নাম থেকেই পৃথিবী, যার জন্যে পৃথিবীর অন্য একটি পর্যায় শব্দ সিননিম হল পৃথ্বী। পয়রি থয় বয় দীর্ঘইকার, পৃথ্বী, পৃথিবী। পৃথ্বী থেকে পৃথিবী কথাটাও আসতে কোনো সময় লাগে না, পৃথ্বী, পৃথিবী। এখন এই যে পৃথিবী পৃথুর নামে তৈরি হলো, তার আগে যিনি অত্যাচারী রাজা ছিলেন তার নাম হচ্ছে বেন। তিনি অধর্মস্বরূপ এবং অধর্মই প্রথমে কিন্তু রাজা হয়েছিলেন। কিন্তু আমরা দেখব ভবিষ্যতে পৃথু নয়, যে এই অধর্মস্বরূপ যে রাজা তিনি সবসময় মানে অধর্মই শেষ পর্যন্ত রাজা হয়। কেননা প্রজারা তাকে যে প্রতিজ্ঞা করে, ধরা যাক জনগণের কাছে রাজা যে প্রতিজ্ঞা করেছিলেন, বায়ুপুরাণে আছে সেটা, সেই প্রতিজ্ঞা ভোটের আগে সমস্ত পলিটিক্যাল পার্টি করে। প্রতিজ্ঞাটা কি ছিল? বলছে বায়ুপুরাণে বেনের সম্বন্ধে মণিরা যখন উচ্চারণ করছেন তার উদ্দেশ্যে বলছেন, নিধনে চ প্রসূতোষ, আপনি সর্বনাশ করার জন্যেই জন্মেছেন। প্রজাপতির অসংশয়, আপনি প্রজাপতি। প্রজাপতি মানে এখানে কোনো ব্রহ্মা টম্মা নয়, প্রজাপতি মানে প্রজাদের পতি, স্বামী, প্রজারা যার অধিকারে আছেন, তাই না? সেই যে প্রজাপতি হিসেবে তুমি এসছো, প্রজা পালনের জন্য এসছো, তুমি সর্বনাশ করছো আমাদের। কি বলছেন? পালয়িষ্যে প্রজাশ্চেতি, আমি প্রজা পালন করব, কথা দিচ্ছি। তয়া পূর্বম প্রতিশ্রুতম, তুমি প্রতিশ্রুতি দিয়েছিলে যে আমি ঠিকভাবে প্রজা শাসন করব। রাজতন্ত্র, আপনি গণতন্ত্রে দেখুন, ভোটের আগে সব প্রতিশ্রুতি থাকে, আমি এই করে দেবো, সেই করে দেবো, সেই করে দেবো ইত্যাদি। আমি কোনো দলের কথা বলছি না পার্টিকুলার, সমস্ত দল এখানে একাকার হয়ে যায়, প্রতিশ্রুতি দেয় কিন্তু প্রতিশ্রুতি পালন করে না। ঠিক এই জায়গাতেই এই কথাটা ইম্পর্ট্যান্ট হয়ে ওঠে যে ঐতরেয় ব্রাহ্মণ কোন কালে এই কথাটা বলেছে যে ক্ষত্রং হি রাষ্ট্রম, ক্ষত্রই হচ্ছে রাষ্ট্র। অর্থাৎ ক্ষত্রিয় যে রাজা হলেন, ক্ষত্র মানে শক্তি, ক্ষত্র মানে বীর্য, কিন্তু এই ক্ষত্রকে রাষ্ট্রের সঙ্গে একাকার করে দেওয়াটা, এটা হচ্ছে একটা সাংঘাতিক কথাবার্তা। এখন এই রাষ্ট্রের সঙ্গে ক্ষত্র অর্থাৎ শাসক, শাসককে একাকার করে দেওয়া হলো কেন? তার পেছনে একটা কারণ আছে। এই কারণে যে রাষ্ট্রের উদ্দেশ্যে যারা ট্যাক্স দেয়, অমুক করে তমুক করে, সেখানে যে বিপুল সঞ্চিত ভাণ্ডার তৈরি হয়, তার অধিকাংশ, অর্থাৎ একজন রাজার পক্ষে সেটা অধিকাংশই বটে, নিশ্চয়ই জনগণের ট্যাক্সের থেকে সেটা বেশি হবে না, কিন্তু তিনি যেটা ভোগ করেন, প্রজারা এক 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 করে সেই প্রজারা সেই ভোগটা তো করতে পারেন না, এমনকি সবাই মিলেও সেটা ভোগ করতে পারেন না যা তিনি একা ভোগ করেন। এখন এই যে সঞ্চিত ভাণ্ডার থেকে, আমি বলবো লুণ্ঠিত ভাণ্ডার থেকে, হ্যাঁ, রাজা যে ভোগটা করেন, শাসক যে ভোগটা করেন, আমি বলবো গণতন্ত্রের ক্ষেত্রেও কথাটা সত্য, সেই ভোগ কিন্তু জনগণ করেন না। ফলত একটা সময় তাদের রাজার চরিত্রটাকেই মনে হয়েছে যে এটাই রাষ্ট্র, রাষ্ট্রকে কথা তারা কিভাবে দেখছে এবং তার ভাবনাটা কি। বলছেন রাজা অর্থাৎ ক্ষত্রিয়
অর্থাৎ ক্ষত্র হলেন অত্তা মানে খাদক। অন্নম কি? অত্তাবৈ ক্ষত্রিয় অন্নং বেট। বেট মানে বিষ, বিষৌ বিষ মানে প্রজা। সমস্ত প্রজারা যারা আছে তারা হচ্ছে খাদ্য। এটা কি ভাবা যায় যে শাসক যিনি তিনি হচ্ছেন অত্তা। আপনারা অদ ধাতু মানে হচ্ছে খাওয়া, ক্রিয়াপদ করলে অত্তি মানে খাচ্ছি, অদ ধাতু ত্বক প্রত্যয় করলে হয় অন্ন। আপনারা জানেন সাধারণত বৈষ্ণবরা এই যে ভাতটা আমরা খাই তাকেই অন্ন বলেন, কিন্তু যে কোনো খাদ্যকেই কিন্তু অন্ন বলা যায় যা আমরা খাই। খাদ্য আর অন্ন এর কোনো তফাৎ নেই। অন্নম অত্তি খাচ্ছি। এমনকি স্বাদ, এটাও দেখুন এখানেও স্বম অত্তি, আমি নিজেকেই খাচ্ছি। অর্থাৎ আমি যখনই খেয়ে আনন্দ পাচ্ছি আসলে কিন্তু আই এনজয় মাই সেলফ। এই জন্যে স্বাদ কথাটার এইরকম অর্থ, তাই না? এখন এই যে অত্তি, এই অত্তি থেকে যেমন দা ধাতু থেকে দাতা হয়, দাত্রী দাতা, সেমনি অত্তি, এই অত্তি থেকে অত্রি থেকে অত্তা। অত্তা মানে যিনি খাদক, তাই না? দাতা মানে যেমন যিনি দিচ্ছেন, সেমনি অত্তা মানে খাদক, আর অন্ন খাদ্য। বলছেন যে তাহলে কি দাঁড়ালো? অত্তা বৈ ক্ষত্রিয়, ক্ষত্রিয় অন্নং বিট। বিষ, বিষ কথাটা একটু আপনাদের বোঝাবো হয়তো, না বুঝলেও ক্ষতি নেই। ধরা নিন জনগণ, এই হচ্ছে বিষ। কেন জনগণ? দেখুন শতপথ ব্রাহ্মণ, শতপথ ব্রাহ্মণে বলছেন যে শুভকামী মানুষেরা যখন স্বৈর শাসন চলতে থাকে তখন শুভকামী মানুষেরা একত্রিত হন এবং বিশৃঙ্খলার বিষ মন্থন করে তারা সুশৃঙ্খল রাষ্ট্রের অমৃত তুলে আনার জন্য কি করেন? বলছেন তার প্রথমে আছে মানুষেরা। অর্থাৎ আমরা যেমন গণতন্ত্রে বলি জনগণের দরবারে যাব, আমরা অমুক করি তমুক করি, হ্যাঁ, জনগণ যখন ভোট দিয়ে জেতান তাদের, তারা অত্তা, তারা খাদক, জনগণ খাদ্যে পরিণত হন। কিন্তু জনগণ যে ছিলেন সে কালেও শতপথ ব্রাহ্মণ বলছেন বিষ, অর্থাৎ বিষ, বিষৌ বিষ। বিষ মানে কতগুলো গ্রামের সমষ্টি, তার মধ্যে যে গ্রামটা সমষ্টি যেটা তৈরি হলো তাকে বলে বিষ। তার মানে একটা পার্টিকুলার জিওগ্রাফিক্যাল এরিয়া উইথ আ পপুলেশন, সেটা নিশ্চয়ই একটা রাষ্ট্রের মতো বড় নয়। রাষ্ট্রের যে সংজ্ঞা সেখানে আছে জন, জন মানুষের নাম দিয়ে আছে সেটা, হ্যাঁ, সে কথায় পরে আসি। কিন্তু বলছেন বিষ বা জনগণই কিন্তু শতপথ ব্রাহ্মণ বলছে রাজার জন্ম দেয়। আমাদের গণতন্ত্রেও কিন্তু যত মানুষ আছে তারাই কিন্তু ভোট দিয়ে ইলেক্ট করে। কোনো তফাৎ আছে কি? বলছেন বিষই অর্থাৎ জনগণই রাজার জন্ম দেয়। বিষ এব তদ শত্রং জনয়তি, অর্থাৎ বিষ জনগণই শাসক তৈরি করে। বিষোহি ক্ষত্রং জায়তে, জনগণই শাসক হয়ে যান। আমরা তো বলি না ভোটের সময়, কি বলি? যে আমরা জনগণের প্রতিনিধি হয়ে এসেছি, তার মানে জনগণই কিন্তু একভাবে শাসক হয়ে গেলেন। ভাবুন ১৫০০ বছর, খ্রিস্টপূর্ব ১৫০০ বছর, সেখানে বিষোহি ক্ষত্রং জায়তে, কত বড় গণতান্ত্রিক কথা এটা, যে মানুষই কিন্তু শাসক হয়, মানুষের মধ্যে থেকেই শাসক তৈরি হয়। কিন্তু সেই শাসক যখন শাসক হয়ে গেল, সে কিন্তু
যা ট্যাক্সেশন থেকে আরম্ভ করে যে যে ধরনের অত্যাচারগুলো হয় সেগুলো করতে থাকে। এখন এই যে পুষ্ট করছেন রাজাকে, রাজা কিন্তু সেইভাবে প্রজাদের পুষ্ট করছেন না। শতপথ ব্রাহ্মণের আরেকটি জায়গায় বলা হচ্ছে, শতপথ ব্রাহ্মণ অত্যন্ত পপুলার ব্রাহ্মণ গ্রন্থ, অর্থাৎ খ্রিস্টপূর্ব সেই 1200 অন্তত। সেখানে বলছেন যে খাদক ক্ষত্রিয়ের খাদ্য বা অন্ন যদি বেশি থাকে, উদ্বৃত্ত থাকে যদি, তাহলে সেই রাষ্ট্র সমৃদ্ধি লাভ করে, এবং যদি বেশি থাকে সেই রাষ্ট্রই টিকবে। ঠিক তারপরেই অন্যত্র বলছেন রাষ্ট্র টিকে থাকে কিন্তু জনগণকে খেয়ে। প্রজারা যে কর দেয় রাজার ভরণের জন্য, তারা যে ত্যাগ স্বীকার করে টাকা পয়সার ট্যাক্স দিয়ে, তার উপরেই টিকে থাকেন রাজা। অতএব রাজার আপন স্থিতির জন্য রাষ্ট্র জনগণকে খাদ্যে পরিণত করে। ভাবা যাচ্ছে কি খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীতে কিংবা তারও আগে রাষ্ট্রের অধিকর্তা জনগণকে খেয়েই বেঁচে আছে। রাষ্ট্রের অধিকর্তাকে যেমন গুণ আছে গুণী, ধন আছে ধনী, সেমনি রাষ্ট্র যার হাতে আছে সে রাষ্ট্রী। হ্যাঁ, দেখবেন খেয়াল করে মহালয়ার সময় যখন দেবীর কথা, দেবী সূক্ত উচ্চারণ করা হয়, তখন বলা হয় অহম রুদ্রে ভীর বসভিশ্চরামি। সেখানে দেখবেন অহম রাষ্ট্রী সঙ্গমণি বসুনাম, আমি হচ্ছে রাষ্ট্রী, অর্থাৎ রাষ্ট্র আমার অধিকারে আছে, স্বয়ং ঈশ্বরই বলছেন। আর সঙ্গমণি বসুনাম, ধনরত্নের সঙ্গমণি একত্রিত করি আমি, সেটা দেবী বলতে পারেন। কিন্তু রাষ্ট্রী যিনি, জনগণের পক্ষে যিনি রাষ্ট্রী, অর্থাৎ রাষ্ট্র যার হাতে আছে, যে শাসকের হাতে আছে, শতপথ ব্রাহ্মণ বলছে রাষ্ট্রী বিষম অত্তি। সঙ্গে সঙ্গে একটা উপমা দিচ্ছেন, রাষ্ট্র যেন একটা হরিণ, এবং রাষ্ট্র মানে ক্ষত্রম হি রাষ্ট্রম, অর্থাৎ শাসকই রাষ্ট্র। রাষ্ট্র যেন একটা হরিণ, আর জনগণই হলো তার জব। সেকালের দিনে সর্বশ্রেষ্ঠ খাদ্য হিসেবে পরিগণিত হতো ঋগ্বেদের আমলে, ব্রাহ্মণ গ্রন্থগুলির আমলে। কারণ জব যেটা সর্ট অফ, আমরা যাকে বার্লি বলি হয়তো সেই ধরনের, এখনো জবের ছাতু পাওয়া যায়। কিন্তু কথা হলো এই জব হচ্ছে জনগণ, হরিণ যেরকম জব খায়, জবগুলো যদি জমা থাকে সেগুলো যেমন হরিণ খায়, বলছেন হরিণ তখনকার দিনের ক্রুড উপমা, তখনকার দিনে তারা চোখের সামনে যা দেখেন তাই বলছেন, যে হরিণ যেরকম এসে জব খেয়ে যায়, জব, সেই রকম রাষ্ট্র বিষ, অর্থাৎ বিষম মানে জনগণকে খান। রাষ্ট্র হরিণ, তার সঙ্গে জনগণরূপী জব, এই জনগণরূপী জবকে খেয়েই রাষ্ট্র অর্থাৎ রাষ্ট্রী অর্থাৎ শাসক বেঁচে থাকে। এই যে প্রজা রাজার খাদকের সম্পর্ক, এটা কিন্তু এক ধরনের বলবত্তরের যে স্বৈর শাসন সেটা স্মরণ করিয়ে দেয়। রাষ্ট্রের শুভকামী মানুষেরা তখনই কিন্তু আবার মন্থন শুরু করেন এবং আবার একটা অমৃত তুলে আনার চেষ্টা করেন। যেমন এক রাজার বদলে আর এক রাজা, যেমন একটা গোষ্ঠী যে দল রাজত্ব করে গেল কয়েক বছর, তারপরে যেমন আর একটা দল, অর্থাৎ মন্থন তৈরি হয়। হ্যাঁ, এই মন্থন থেকেই কিন্তু ওই বেন থেকে পৃথু মহারাজের
সৃষ্টি হয়েছিল। এখন রাজকোষের যে বৃদ্ধি এবং তার পূর্ব শর্ত থাকে একটা, অন্তত মহাভারত ইত্যাদিতে এরকম ছিল যে আমরা আপনাকে রাজা তৈরি করছি, আপনার ভরণ পোষণের জন্য আমরা কর দেব, যে কর থেকে আপনি প্রজা পালনও করবেন, আপনার নিজের ভরণও করবেন। নইলে কেউ রাজা হতে চাইছিলেন না, যে আমার ভরণ কি করে হবে। তারা প্রজারাই বলেছিলেন যে আপনার ভরণের জন্যে, আপনি যেভাবে ভালোভাবে বেঁচে থাকেন তার জন্য আমরা রাজকর দেব। তখন এই রাজার যে প্রজালের, এই জন্যই কিন্তু আবার একটা কথাও বলা হয়েছে যে রাজারা যদি প্রজাদের উপরে ট্যাক্স চাপান তাহলে রাজাদের কোনো দোষ নেই। দেখুন, রাজতন্ত্রে তো এই কথাটা বলা হবেই, তাই না? কিন্তু গণতন্ত্রেও কি তাই নয়? যখন ট্যাক্স চাপান তখন তাদের কোনো দোষ নেই। কেন? তাদের বলবেন যে আমার রাষ্ট্র চালনার জন্য এই ডিফেন্সের খরচা, এই অমুক খরচা, তমুক খরচা, তার জন্য আমার এই করের দরকার। কিন্তু খেয়াল করে দেখুন যে মানে নীলকণ্ঠ মহাভারতের টিকাকার, তিনি আবার আরও সুন্দর করে বলছেন, যেহেতু তিনি রাষ্ট্রের পক্ষে, শাসকের পক্ষে, তাই না, স্বাভাবিকভাবেই যারাই দল চালাবেন তারাও শাসকের পক্ষেই থাকবেন। যারা সেই দলের যে দল কর চাপাচ্ছে কিংবা যে রাষ্ট্র কর চাপাচ্ছে সরকারে আছে, তাদের পক্ষে আপনাকে সওয়াল করতেই হবে, জাস্টিফাই করতেই হবে। হাজার হাজার লোক আছে সেগুলো জাস্টিফাই করবে। কিন্তু কি সুন্দর করে নীলকণ্ঠ প্রজাদের যে বঞ্চনা করা হয় কিভাবে সেটা সুন্দরভাবে সাজাচ্ছেন। কর দেওয়াটা জাস্টিফাই করছেন কিভাবে। বলছেন, যজ্ঞ করতে গেলে যেরকম পশুবধ করা হয় এবং পশুবধে নাকি চিত্তশুদ্ধি হয়, এরকমই তো ধারণা, তাই না? এখন পশুবধ করে যে চিত্তশুদ্ধি হয় তার মধ্যে যে লাভটা হয় তাতে মানুষ মোক্ষের পথে যায় নাকি? হ্যাঁ, তাহলে পীড়ন করেই কর সঞ্চয় করতে হয়, তাতেই নাকি রাষ্ট্রের কল্যাণ, এরকম বলছেন। বলে কেন? বলে পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলের মধ্যেই, পৃথিবীতে যত মানুষ আছে তাদের সকলের মধ্যেই নাকি এইরকম একটা প্রবৃত্তি আছে। মহাভারত বলছে মমেদং স্যাৎ, মমেদং স্যাৎ। মমেদং মানে মম ইদং স্যাৎ, যা আছে সব আমার হবে। এটা তো রাজারও বেশি হয়, তাই না? পৃথিবীর যা কিছু আছে সব আমার হবে। তো এখন এই যে আমার হওয়া, এই আমার হওয়ার মধ্যে টাকা পয়সা আমার হবে, এই জিনিসটা যখন রাষ্ট্রের শাসকের মনের মধ্যে জাগে তখন আমার তো হয়ই, কিন্তু প্রজারাও তার থেকে বঞ্চিত হন। আপনি করের ব্যাপারে দেখুন, ট্যাক্স যে দেওয়া হয়, আমাদের এখানে ডিরেক্ট ট্যাক্স আছে কতগুলো, যেগুলো নেওয়া হচ্ছে একেবারে বলে কয়ে নেওয়া হচ্ছে সেগুলো। হ্যাঁ, এমন লক্ষ্য করে দেখবেন সেই সব জিনিসের উপরেই ট্যাক্স বেশি পড়ে যেগুলো মানুষ, ধরুন যাক নেশা, মানুষ মদ খেতে, তারা বলবেন আমরা মদ খাওয়া কমানোর জন্য এই ট্যাক্স বাড়াচ্ছি। আসলে কিন্তু তা নয়, মদেই সবচেয়ে বেশি ট্যাক্স পাবেন তারা, তাতে তাদের ভরণ হয়। সিগারেটেই তারা সবচেয়ে বেশি ট্যাক্স পান বলেই তাদের ভরণটা বেশি হয়। জনগণেরকে সিগারেট খাওয়া থেকে নিবৃত্ত করা কিংবা এর জন্যে তারা করে না, কারণ নেশা যখন লেগেছে মানুষের, অতএব সেটা তো এমনও করতে পারতেন যে সিগারেট খাওয়া বন্ধই করে দেবেন, তা তো করেন না, কারণ সেটা গণতান্ত্রিক অধিকার, আমি কি নেশা করব না করব। কিন্তু এই যে নাম করে বলা যে যাতে মানুষ সিগারেট না খায়, যাতে মানুষ মদ না খায়, এর মধ্যে একটা ডিকটমি আছে, দ্বিচারিতা আছে। খেয়াল করে দেখবেন, আমাদের মনে আছে যে আমাদের যখন ছোটবেলায় মাইনে হতো, কলেজে যখন পড়াতাম প্রথম দিকে, তখন এক সময় বেসিক টাকাটা আসতো, 1 তারিখে মাইনা পাওয়া যেত না, এবং কখনো ডিএ এলো, কখনো আরেকটু টাকা কোথায় গ্রান্ট হয়েছে সেটা এলো। বছরে সবসময়ই আমরা মাইনে পেতে থাকতাম, অদ্ভুত অদ্ভুত সে টাকা। হ্যাঁ, কিন্তু এই যে
টাকাটা অদ্ভুতভাবে পাচ্ছি, তার কারণটা অদ্ভুত। একজন খুব মজা করে বলেছিলেন, ভাই এবারে তো এক্সাইজের টাকা সেরকম আসেনি, ওই জন্য এডুকেশনে খরচ করা যাচ্ছে না। তাহলে এই মজাটা আমার খুব মজাই লেগেছিল, যে কেন যে মদ এবং অন্যান্য নেশার দ্রব্যে তারা বন্ধ করার জন্য ট্যাক্স চাপান। খুব সুন্দর লাগে শুনতে সেটা, কিন্তু মদের দোকান খোলার সময় লাইসেন্স বাদ থাকে না, এইটা হচ্ছে ব্যাপার। এইটা তো লক্ষণীয়। তারা কিন্তু কখনো ট্যাবু আচরণ করেন না যে আমি মদের দোকানের লাইসেন্সটা কম দেব যাতে করে মানুষ যাতে মদ না পায়, না, এটা কিন্তু করেন না। কিন্তু মমেদং স্যাৎ মমেদম স্যাৎ, এই যে প্রার্থনা, সেখানে এইটা যে রাজার ক্ষেত্রে আরো বেশি খাটে। এখন সিংহাসন পাওয়ার পর রাজা যেটা করেন, তখন ঐতরেয় ব্রাহ্মণ বলেছিল যে শতপথ ব্রাহ্মণ যেরকম বলেছে বিষাম অত্তা, বলছেন যে সমাজানি, মানে রাষ্ট্রের রাজা তৈরি হলেন। শতপথ ব্রাহ্মণ বলছেন এবার যত শাসিত আছে তাদের খাদক এসে গেছেন। রাজা বলছেন না, বিষাম অত্তা। হপকিন্স সাহেব তিনি এই অত্তা, এই শব্দটা ধরে, অত্তা মানে খাদক, খুব সুন্দরভাবে একটা অপব্যাখ্যাও করেছেন। বলছেন বৈদিক যুগে রাজারা করের চাপে প্রজাদের পীড়ন করতেন। আমি বলবো উনি ঠিক বুঝেছেন। এখন এই যে অত্তা, অত্তা শব্দটা অন্য অর্থেও ব্যবহার হতে পারে, মানে উপভোক্তা অর্থও হতে পারে, যে ভোক্তা হচ্ছেন স্বয়ং উপভোক্তা, তিনি খাদক নন। অত্তা মানে উপভোক্তা বলতে পারি, হ্যাঁ। কিন্তু অত্তা শব্দের এই অর্থ আমরা সবসময় বলি না যে ওই উপভোক্তাকে লক্ষ্য করে এইটা করা হচ্ছে, এইটা রক্ষা করেছে, কিংবা উপভোক্তার স্বার্থ রক্ষা করতে হবে। বাজারে যে জিনিসের দাম বেশি নেওয়া হচ্ছে, আপনারা ওই মানে ট্রাইব্যুনালে যান, সেখানে উপভোক্তার জন্য আমরা চিন্তা করছি। কিন্তু উপভোক্তার জন্য আগেই যে ব্যবস্থাটা করে রাখা হয় রাজকরের মাধ্যমে, সেখানে অত্তা কারা হয়ে ওঠেন? শাসক হয়ে ওঠেন। কিন্তু কাজে এই জায়গাটা খেয়াল করে আমাদের ভাবতে হবে যে রাষ্ট্রের ক্ষেত্রে আমাদের যেরকম কতগুলো নীতি আছে, তাতে আমরা দেখেছি যে খ্রিস্টপূর্ব 1200 শতাব্দীর আগেই আমরা এটা বুঝে গিয়েছিলাম যে রাজা সর্বতোভাবে প্রজা পালন করেন না, তিনি জনগণের শোষক এবং খাদক হিসেবেই চিন্তিত। ফলত রক্ষকই ভক্ষক, এই কথাটা বলতে কোনো অসুবিধে আছে কি? এবং একবার আমরা গণতন্ত্রের ভোট দিয়ে গণতান্ত্রিক উৎসব করে, দ্য ডান্স অফ ডেমোক্রেসি যাকে আমরা বলি, খুব সুন্দরভাবে মন্থন করে আমরা নতুন একজন শাসক নিয়ে আসি, যিনি যিনি একেবারে আমাদের সুশাসন দেবেন, গুড গভর্নেন্স দেবেন। তারপরে কি হয়? দেখা যাবে তিনি উৎপীড়ন করছেন এবং রাষ্ট্রের জনগণের খাদক হয়ে ওঠেন এবং জনগণ খাদ্য হয়ে ওঠেন। এবং এই অবস্থায় আবারও বারবার এইরকমভাবে একটা চেঞ্জ হতে থাকে। এই প্রসঙ্গে দুটো জিনিস একটু জানাই আপনাদের, যে বৈদিক কালে যে আমরা যে একটা স্টেট ফরমেশন যেটা হচ্ছে আর কি, এটা একটু গভীর কথা, আমি এত গভীর কথা বলতেও যাব না এখানে। সেখানে আমরা তিনটে শব্দ পাই বেদের মধ্যে। সেটা একটা হচ্ছে জন, আর একটা হচ্ছে বিষ, যেটা আমি একটু আগেই বললাম, আর একটা হচ্ছে জন্মন। জন্মন মানে জন্ম, তার মানে যেখানে জন্ম হয়েছে। জন্ম মানে কিন্তু একটা ছোট্ট গ্রাম, আর কিছু নয়, যেখানে পারিবারিক ভিত্তিতে, এক বৈদিক আমল তো, পারিবারিক ভিত্তিতে কতগুলি পরিবার জ্ঞাতি গোষ্ঠী নিয়ে রয়েছে, এই হলো জন্মন। ছোট্ট একটা জায়গা। সেই জন্মন যখন
আরও অনেকগুলো পরিবার এরকমভাবে একত্র হচ্ছে, সেটা একটা গ্রাম তৈরি হয়ে যায়, সেটা বিষ। দেখুন এখনকার দিনের এই যে গ্রাম পঞ্চায়েত, জেলা সভাধিপতি, এসব নামগুলো আছে, এটা কিন্তু এই ধরন যে একটা তৃণস্কন্দস্যান ও বিষ, বেদের মধ্যে বলা হচ্ছে যে তৃণস্কন্দ বলে একজন রাজা আছেন, তিনিও রাজা, তার বিষ, তার যে সমস্ত বিষ মানে শুধু একটা গ্রাম নয়, অনেকগুলি। মহারাজ ধৃতরাষ্ট্রকে বলা হচ্ছে বিষামপতি, বিষামপতি মানে কিন্তু রাজা, বিষগুলির পতি, অধিকারী মানে রাজা। তার মানে বিষ একটা জায়গা যেখানে অনেকগুলি ওই রকম সামাজিক পরিবার তারা একত্র হয়ে আছে। একটা জেলা ধরতে পারেন, কিংবা তার থেকে একটু ছোট অংশ ধরতে পারেন, ছোট জেলা একটা ধরতে পারেন, সেটাই হচ্ছে বিষ। খুব মজার একটা কথা আছে ঋগ্বেদের মধ্যে, খুব অসামান্য একটা কথা, যে বিষ শব্দটা যে প্রয়োগ হচ্ছে সেখানে বলছে যে একজন প্রেমিকা তার মা, বাবা এবং ওই যে বিষপতি মানে একটা ছোট্ট জায়গার যিনি মাথা, তাকে এড়িয়ে তার প্রেমিকের সঙ্গে দেখা করতে যেতে চান। সেখানে তিনি বলছেন স্বস্তু মাতা, আমার মা যেন ঘুমিয়ে থাকে, স্বস্তু পিতা, আমার পিতা যেন ঘুমিয়ে থাকে, স্বস্তু স্বা, কুকুরগুলো যেন ঘুমিয়ে থাকে, কারণ রাস্তায় নামলেই কুকুররা চেঁচাবে, স্বস্তু বিষপতি, অর্থাৎ এই জায়গাটুকু যিনি শাসক তিনিও ঘুমিয়ে থাকুন। কাজেই এই বিষপতির কিন্তু একটা বিশাল শাসকের মূল্য আছে। এই জন্যে আমি বিষপতি এতক্ষণ ধরে বিষ কথাটা বলে যাচ্ছিলাম। এবার যেটুকু বলবো, সামান্য একটা কথা বলে আমি শেষ করে দেব। সেটা হলো, দেখুন, অধর্ম মানেই কিন্তু আমরা বিশৃঙ্খলা বুঝি। ধর্ম মানে আমাদের শাস্ত্রে রিলিজিয়ান নয়, ধর্ম মানে শৃঙ্খলা। তাহলে অধর্ম মানে বিশৃঙ্খলা। কিন্তু কি হলো, বেন রাজা প্রথমে যিনি জন্মালেন, সধর্মং পৃষ্ঠতা কৃত্বা কামাল লোভে বাবর্তত, তিনি ধর্মকে পেছনে ফেলে দিয়ে কামনাবশত লোভে মত্ত হলেন, যা প্রত্যেক শাসক হয়। অর্থাৎ আমরা যে বলি না, যে যায় লঙ্কায় সে হয় রাবণ, কিছুদিন ভালো, তারপরেই কিন্তু আপনার বিষাম অত্যাসমজনী, অর্থাৎ সমস্ত বিষগুলির যে খাদক তিনি এসে গেছেন, অর্থাৎ যিনি যে যায় লঙ্কায় সে রাবণ। এই যে ব্যাপারটা, এর থেকে সমস্যা হলো যে বেন রাজা হলেন এবং তাকে লোকেরা, মানুষেরা বারবার বলতে থাকলো যে আপনি কিন্তু অন্যায় দখলদারি করছেন, সমস্ত কিছু আপনার অধিকারে নিয়ে নিচ্ছেন, রাজ্যে স্ত্রীহরণ থেকে আরম্ভ করে সব কিছু বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই প্রতিবাদ করার সঙ্গে সঙ্গে বেন বললেন যে মাত্তা কো অভ্যাধিকো নস্তি, আমার থেকে বড় কে আছে? পলিটিশিয়ানরাও বলেন আমাদের সরকারের থেকে ভালো কে চালাচ্ছে। সরকার শব্দটা উচ্চারণ করেন, আসলে কোনো একক তিনি হবেন, যিনি হোক, হ্যাঁ, যে কোনো দল হোক, সর্বত্রই কিন্তু একই আচরণ। সেখানে মাত্রা কোভ্যাধিক, আমার থেকে ভালো কেউ নেই, আমার দলের থেকে ভালো কেউ শাসন দিচ্ছে না, তাই না? যস্যারাধ্য মমাপর, আমাকে ছাড়া আর কোন লোকই বা আছে যাকে আরাধনা করবে? অর্থাৎ আমাকে ছাড়া, আমার দল ছাড়া আর কাকেই বা ভোট দেবে? আমার থেকে ভালো কেউ নেই। তার এই যে নিজেই নিজেকে ভালো বলে ঢাক পেটানো, এটা শুনেই এই সাবধান বাণী যারা করেছিলেন বেনের বিরুদ্ধে ব্রহ্মবাদী সমস্ত ঋষিরা, তারা ঋষয় ব্রহ্মবাদীন, তারা বেনকে চরম সাবধান বাণী শুনিয়েছিলেন। যেরকম মাঝে মাঝেই বিরোধী জনগণ, বিরোধী দল বলছি না, তারাও কিন্তু এই সাবধান বাণী শোনায়, যেটা আমি আগে বলেছিলাম,
প্রথমে আরম্ভ করেছিলাম যে নিদানে চা প্রসূতোষী, আপনারা কিন্তু আমাদের সর্বনাশ করছেন প্রজাপতির অসংশয়। আপনি প্রজাপতি, প্রজাদের রক্ষা করবেন বলেছিলেন। পালয়িষ্যে প্রজাশ্চেতি তয়া পূর্বং প্রতিশ্রুতম, আপনি বলেছিলেন যে আপনি আমাদের রক্ষা করবেন। কিন্তু সেই সাবধানবাণী শুনে যেটা বেন বলেছিলেন, বেন আসলে আমি বাঙালি উচ্চারণে বেন বলছি, তিনি বলছেন যে আমি সৃষ্টি করতে পারি, আমি সব ধ্বংস করতে পারি, আপনাদের বিচার করতে হবে না। আমি কিভাবে চলবো আপনি বলবেন না। অর্থাৎ শাসক সবসময় কিন্তু এটা বলে যে আমি কিভাবে চলবো সেটা আপনি বলবেন না। সৃজেই অঙ্গবা, আমি কিছু সৃষ্টি করব, ভালো কিছু করব না খারাপ কিছু করব। গ্রাসেই অঙ্গবা, আমি যদি কিছু গ্রাসও করি, নাত্র কার্য বিচারণা, এটা আপনাদের বিচার বিষয় নয়, আপনাদের জন্য আমার কোনো ভাবার কিছু নেই। এই বেনকে কিন্তু এই যে রাষ্ট্রের ব্রহ্মবাদী ঋষিরা, তারা খুব সামান্য অস্ত্র দিয়েই একেবারে নিরস্ত্র করে ফেলেছিলেন। এবং তারপর অদ্ভুত একটা প্রতীকী ব্যবহার হয়েছে। তার বাম বাহু দক্ষিণ বাহু মন্থন করা হলো, হ্যাঁ, এবং মন্থন করার ফলে এক বাহু থেকে বেরোলো যারা, তারা হচ্ছে নিষাদ, যারা বসে থাকে সমাজে, তারা খানিকটা নিম্নবর্গীয় মানুষ। কিন্তু ওই যে বলেছিলাম যে বিশাল যে রাষ্ট্রীয় গোষ্ঠী, যখন ওই যে ইউনিটগুলো, একটা বলেছিলাম জন্ম, একটা বলেছিলাম বিষ, অথবা আর একটা বলেছিলাম জন। এই জন মানে কিন্তু একটা প্রায় রাষ্ট্র। এই যে রাষ্ট্র, খেয়াল করে দেখুন রাষ্ট্রের সংজ্ঞার মধ্যে আছে কি, a particular geographical area with population and sovereignty, তাই না? তো খেয়াল করে দেখুন এই যে এই যে নিষাদরা জন্মালেন, অর্থাৎ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তার সঙ্গে নিষাদরা যুক্ত হলেন, অর্থাৎ প্রান্তিক শ্রেণীর মানুষেরা যুক্ত হলো। এটা কিন্তু একটা স্বীকৃত সত্য, যার জন্যে পঞ্চজন, এই কথাটা খেয়াল করে দেখুন। এবং এই পঞ্চজন শব্দটা থেকে সকলের জন্যে কিন্তু ভগবান বিষ্ণুর, ভগবান কৃষ্ণের পাঞ্চজন্য শঙ্খ, একটু খেয়াল করে ভাববেন এটা। এনিহাও, এখন প্রাঞ্চজন্যং হৃষিকেশ দেবদত্তং ধনঞ্জয় বাজাবেন যে, এই পঞ্চজনের উদ্দেশ্যে সকলে যাতে ভালো থাকে। এখন এই জায়গাটায় বেন যে করলেন, তার বাহু বন্ধন করে একটা জায়গায় নিষাদদের পাওয়া গেল, অর্থাৎ অ্যাডেড উইথ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, তাদের বাদ দিলে চলবে না। আর একটা বাহু মন্থন করে, আমি এই মন্থনটা মনে করি ওই চিন্তা ভাবনা করা। মানুষ যখন চিন্তা করেন, প্রতিবাদ করেন, আবার মন্থন করেন যে না, এই রাষ্ট্রের শাসক আমাদের চলবে না, কারণ রাষ্ট্রী বিষম অত্তি, যিনি রাষ্ট্রের অধিকারে আছেন তিনি জনগণকে খেয়ে ফেলছেন। তখন আবার নতুন একটা সৃষ্টি হয়, যার নাম ছিল পৃথিবীর যে প্রথম রাজা পৃথু। ওই মন্থন করে তৈরি হয়েছিল। আমি এটাকে প্রতীকী বলে মনে করি। বাহু মন্থন করে হয়নি, প্রজাদের সমস্ত চিন্তা মন্থন করে, হ্যাঁ, এইটা তৈরি হয়েছিল যে তিনি পৃথু, প্রথম পৃথিবীর শ্রেষ্ঠ রাজা, যিনি পৃথিবীকে সম্পন্ন করে তুললেন। তার নামেই হয়ে গেল পৃথু, পৃথিবী, পৃথ্বী, পৃথিবী।